স্কুল থেকে ফিরে বাড়ি ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো দীপিকা। বারান্দার চেয়ারে দীপনের সঙ্গে মুখোমুখি বসে গল্প করছে যে মানুষটা, তাকে দেখে অবাক হওয়ারই কথা। দীর্ঘ 12 বছর পর হলেও রঞ্জনকে চিনতে কোনো অসুবিধা হলো না দীপিকার। কিন্তু এতদিন পর এই বাড়িতে কেন এসেছে রঞ্জন, সেটাই ভাবাচ্ছে ওকে। ওর ভাবনা বেশি দূর গড়ানোর আগেই ভেতর থেকে ছোট মাসির গলা কানে এলো। তার মানে এবারও ছোট মাসির সঙ্গে করে নিয়ে এসেছে রঞ্জনকে। দীপিকার বিএ থার্ড ইয়ারে পড়ার সময় রঞ্জনকে নিয়ে এখানে এসেছিল ছোট মাসি। তার আগে খুব ছোটবেলায় যখন ওর মাসির সঙ্গে এসেছিল এখানে, তখন হয় দীপিকা জন্মায়নি, নয়তো খুবই ছোট। তাই রঞ্জনকে ওর প্রথম দেখা নিজের 21 বছর বয়সে। রঞ্জনের বয়স তখন 27। গ্রামের বাড়ি থেকে পড়াশোনার অসুবিধা হতো বলে বর্ধমানের স্কুল হোস্টেলে থেকে পড়াশোনা করেছিল রঞ্জন। স্কুলের গণ্ডি পেরিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে কলকাতা চলে গিয়েছিল ও। তাই মামির সঙ্গে তার দিদির বাড়ি আর আসা হয়নি রঞ্জনের। দীর্ঘদিন বিরতির পর একেবারে এসেছিল নিজে চাকরি পাওয়ার পর। তারপর থেকে বেশ কয়েকবার ওকে নিয়ে এসেছে মাসি, এমনকি একাও এসেছিল রঞ্জন বারদুই। তবে সেসব বহু আগের কথা। গত 12 বছরে আর একবারের জন্য দেখা মেলেনি রঞ্জনের। নিজের কোনো সন্তান না থাকায় ননদের এই ছেলেকে যেমন একটু বেশি স্নেহ করত ছোট মাসি, তেমনি ভালোবাসত দীপিকাকে। ছোট মাসির উদ্দেশ্য ছিল রঞ্জনের সঙ্গে দীপিকার বিয়ে দেওয়া। দীপিকার গায়ের রং শ্যামলা, তবে সুশ্রী বলা যায় নিঃসন্দেহে। মুখের গড়নই শুধু সুন্দর নয়, ফিগারটাও বেশ ভালো। টানা টানা দুটো চোখ আর ঠোঁটের নিখুঁত খিলান সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এর উপর আবার খুব ভালো গান গায় দীপিকা। তবু কালো মেয়ের তালিকায় পড়ার জন্য বিয়ের বাজারে তার দর কিছুটা কম ছিল। তাই ছোট মাসি হয়তো চেয়েছিল ননদের ছেলের সঙ্গে মেলামেশা করিয়ে তার এই শ্যামবর্ণ বঞ্চির একটা হিল্লে করতে। ছোট মাসির ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ না হলেও একসময় এই কালো মেয়েরই প্রেমে পড়েছিল রঞ্জন চক্রবর্তী। নিজের ভালো লাগা প্রথম প্রকাশ করেছিল রঞ্জন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কবিতা আবৃত্তি করে দীপিকাকে শুনিয়ে। সেদিন ছিল পূর্ণিমা। সন্ধেবেলায় লোডশেডিং হওয়ায় দীপন আর লিপিকার আবদারে রঞ্জনকে সঙ্গে নিয়েই ভাই বোনেদের সাথে ছাদে গিয়েছিল দীপিকা। পূর্ণ চন্দ্রের আলোয় আলোকিত হয়েছিল চারিদিক। বাগানের গাছ থেকে জুঁই ফুলের সুবাস এসে ছড়িয়ে পড়েছিল ছাদময়। দীপিকার পাশে বসেছিল রঞ্জন। অদ্ভুত একটা ভালো লাগায় আচ্ছন্ন হয়েছিল দীপিকার মন। ছাদে বসে সেদিন ওদের সঙ্গে অনেক গল্প করেছিল রঞ্জন। কারো অনুরোধে নয়, নিজের মনের তাগিদেই আবৃত্তি করেছিল সেদিন রঞ্জন। তারপর দীপিকাকে একটা গান গাইতে রিকোয়েস্ট করেছিল। ওর কথা রেখে দীপিকা গিয়েছিল, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। গান শেষ হতে উচ্ছ্বসিত প্রশংসা করেছিল রঞ্জন। দীপিকা বলেছিল, আপনার আবৃত্তিটাও খুব সুন্দর হয়েছে। দীপিকা চিরকালই শান্ত স্বভাবের, কিন্তু দীপন ও লিপিকা পুরো ওর বিপরীত স্বভাবের। দুজনেই একটু বেশি মাত্রায় চঞ্চল। কিছুক্ষণ বসে গল্প করার পরই দিদির পাশ থেকে উঠে পড়েছিল ওরা। তারপর ছাদের উপর ছোটাছুটি শুরু করেছিল দুজনে। তখন মাদুরের উপর বসেছিল শুধু রঞ্জন আর দীপিকা। কথা বলতে বলতে হঠাৎ দীপিকার হাতটা নিজের মুঠোয় চেপে ধরে রঞ্জন বলেছিল, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমি অনেস্টলি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি দীপিকা। আমি চাই এই ভালোবাসার পূর্ণতা দিতে, অবশ্য যদি তুমি রাজি থাকো। লজ্জায় মাথা নিচু করে বসেছিল দীপিকা। রঞ্জন বলেছিল, কিছু যে বলছো না? তবে কি আমাকে ভালো লাগেনি তোমার? রীতিমতো সুদর্শন রঞ্জনকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল দীপিকার। তবু নিজেকে সংযত করে বলেছিল, আপনি সুদর্শন, তার উপর আপনার গায়ের রং একটু বেশি ফর্সা। আপনার পাশে আমার মতো কালো মেয়ে যে একেবারেই বেমানান। রঞ্জন ওর হাতে আর একটু চাপ দিয়ে বলেছিল, শুধু গায়ের রঙে কি মানুষের সৌন্দর্য নির্ভর করে? তোমার চোখ দুটো যে অনবদ্য। তোমার দীঘল চোখের চাহনি আর মিষ্টি হাসিতে মুগ্ধ হয়ে গেছি আমি। আর গানের গলা, সেও তো অসাধারণ।
সব দিক দিয়ে বিচার করলে যোগ্যতার পাল্লা তোমার দিকেই ঝুঁকবে। রঞ্জনের মুখে নিজের প্রশংসা শুনে মনে মনে আপ্লুত হয়েছিল দীপিকা। কি বলবে ভেবে না পেয়ে চুপ করে বসেছিল। কিছু বলতে যাচ্ছিল রঞ্জন, কিন্তু ততক্ষণে ছুটোছুটি করে ক্লান্ত হয়ে আবার ফিরে এসেছিল দীপন আর লিপিকা। দ্রুত নিজের হাতটা রঞ্জনের মুঠো থেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিল দীপিকা। উঠে পড়েছিল রঞ্জনও। নিচে থেকে তখনই মায়ের ডাক শোনা গেছিল, কারেন্ট এসে গেছে দীপা, তোরা থাকলেও ভাইকে পাঠিয়ে দে, ও পড়তে বসুক এসে। দীপনের সেবার উচ্চ মাধ্যমিক, তাই আর দেরি না করে মাদুর গুটিয়ে নিয়ে ছাদ থেকে নেমে এসেছিল সবাই মিলে। সেদিনের পর আরও 3বার এসেছিল রঞ্জন, কখনো মাসির সাথে আর কখনো বা একা। শেষ যখন এসেছিল তখন ইউনিভার্সিটির দরজায় পা রেখেছিল দীপিকা। রঞ্জন এসে মাকে জানিয়েছিল যে ওর মা বাবা দেখতে আসতে চান দীপিকাকে। শুনে খুশি হয়েছিল দীপিকার মা বাবা। আনন্দে নেচে উঠেছিল দীপিকার মন। নির্দিষ্ট দিনে রঞ্জনের মা বাবা, দাদা বৌদি এসেছিল দীপিকাকে দেখতে। মাসির কথা মতো সুন্দর করে চুল বেঁধে ভালো শাড়ি পরে সেজেছিল দীপিকা। গান গাওয়ার জন্য তৈরিও হয়েছিল, তবে তার আর প্রয়োজন হয়নি। পাত্রপক্ষ জলযোগ করার পরই ডাক পড়েছিল দীপিকার। সকলকে প্রণাম করে ওদের সামনাসামনি চেয়ারে বসেছিল দীপিকা। রঞ্জনের ফর্সা বৌদি আর মা দুজনেই নাচ শিখেছিল দীপিকাকে দেখে। ওর বৌদি মুখের উপর বলেছিল, আরে এই মেয়েকে পছন্দ করেছে রঞ্জন, এ তো বেশ কালো। রঞ্জনের মা বলেছিল, আমি বাপু সোজা কথার মানুষ, তাই বলেই দিচ্ছি যে মেয়ে আমার মোটেই পছন্দ হয়নি। এই মেয়েকে বিয়ে করলে রঞ্জনের সন্তানরাও তো এই রঙই পাবে, ঝাড় গোষ্ঠী সব কালো হবে। আমার এই বিয়েতে মত নেই। রঞ্জনের বাবা ও দাদা চুপ করে থেকে জানিয়ে দিয়েছিলেন যে তাদের স্ত্রীদের সঙ্গে তারাও একমত। এরপর আর বেশিক্ষণ বসেননি তারা। আশাহত হওয়ায় খুব কষ্ট পেয়েছিল সেদিন মাসি। কয়েকদিন পর দীপিকার উদ্দেশ্যে লেখা রঞ্জনের একটা চিঠি এসেছিল। তাতে রঞ্জন জানিয়েছিল যে বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে দীপিকাকে বিয়ে করা রঞ্জনের পক্ষে সম্ভব নয়। দীপিকা যেন রঞ্জনকে ক্ষমা করে। এই ঘটনার মাস 3 পরই বিয়ে হয়ে গিয়েছিল রঞ্জনের। নিমন্ত্রিত হয়েছিল দীপিকাদের পুরো পরিবারের, কিন্তু কেউ যায়নি সেই নিমন্ত্রণ রক্ষা করতে। পার্সেল করে উপহার পাঠিয়ে দিয়েছিলেন দীপিকার বাবা। মাসির মুখে পরে শুনেছিল দীপিকা, খুব ফর্সা সুন্দরী বউ হয়েছে রঞ্জনের। নিজের ভুলে প্রায়শ্চিত্ত করতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ভালো ভালো পাত্রের সন্ধান এনেছিলেন দীপিকার মাসি, কিন্তু দীপিকা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে ও বিয়ে করবে না। সকলের বারবার অনুরোধেও কোনো লাভ হয়নি, বরং এরপর পড়াশোনায় বেশি করে মনোযোগ দিয়েছিল দীপিকা। MA পরীক্ষার রেজাল্ট উল্লেখযোগ্য রকম ভালো হয়েছিল। তারপর বিএড কমপ্লিট করেই ভাগ্যক্রমে স্কুলের চাকরিটা পেয়ে গিয়েছিল ও। অবশ্য এসবের মধ্যেই কানে এসেছিল রঞ্জনের ডিভোর্সের খবরটা। বিয়ের পর থেকে নাকি স্ত্রীর সঙ্গে সেভাবে বনিবনা হয়নি রঞ্জনের। বিয়ের 6 মাস পর থেকেই বাপের বাড়িতে থাকতো ওর স্ত্রী। শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গিয়েছিল 3 বছরের মধ্যেই। এরপর বিদেশে পাড়ি দিয়েছিল রঞ্জন। কবে দেশে ফিরেছে সে খবর জানে না দীপিকা। দেখতে দেখতে জীবনের 35টা বসন্ত পার করে এসেছে দীপিকা। বিয়ে না করে নিজের মতো করে বেশ ভালোই আছে ও। এখন এর মধ্যে রঞ্জনের উপস্থিতি মোটেই অভিপ্রেত ছিল না ওর কাছে। ঘরে ঢুকতেই দীপিকার মা জানালো, রঞ্জন একা আসেনি, ওর সঙ্গে ওর মা বাবাও এসেছে। ওনারা কথা বলতে চান দীপিকার সঙ্গে। দীপিকা যেন ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। কেউ কিছু না বললেও দীপিকার বুঝতে অসুবিধা হলো না এতদিন পর কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন ওনারা। কিন্তু অবাক লাগছে নিজের বাবা মায়ের কথা ভেবে। হঠাৎ করে তো আসেননি ওরা, নিশ্চয়ই ফোনে কথাবার্তা বলেই এসেছে। সব জেনেও ওদের এই আশাটা চাইলো কি করে বাবা মা? বাথরুমে ঢুকে ফ্রেশ হতে হতেও বারবার বাবা মায়ের কথাই মনে হচ্ছিল দীপিকার। এ কাদের দেখছে ও? কোথায় গেল বাবা মায়ের আত্মসম্মান? একদিন যারা তাদের মেয়েকে চরম অপমান করে গিয়েছিল তাদেরই আজ আমন্ত্রণ জানালো।
দীপিকা রায় স্বনির্ভর একজন মহিলা, সে তো কারোর বোঝা নয়। তবে ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে এভাবে নিজেদের সম্মান খোয়াচ্ছেন কেন তারা? ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে ঢুকলো দীপিকা। আজ আর সেই প্রথম দিনের মতো কোনো জড়তা বা লজ্জা নেই দীপিকার মধ্যে, বরং মাথা নিচু করে বসেছিল রঞ্জন। ওদের মুখোমুখি বসে দীপিকা বলল, আপনারা আবার কি মনে করে? ওর কথা বলার ধরনে যেন চুপসে গেল মিসেস চক্রবর্তীর মুখটা। মিস্টার চক্রবর্তী নরম গলায় বললেন, সেদিনের ব্যবহারের জন্য সত্যি খুব লজ্জিত আমরা। তোমার কাছে আমরা ক্ষমা চাইছি, যদি পারো আমাদের ক্ষমা করো। ব্যঙ্গের হাসি হাসল দীপিকা। মাত্র 12 বছর পর ক্ষমা চাওয়ার কথা মনে পড়ল, ব্যাপারটা বড় অদ্ভুত না? মিসেস চক্রবর্তী বললেন, জানতাম তুমি এই কথাই বলবে, তাই তো রঞ্জন আসতে চাইনি। আমরা সবাই জোর করে ওকে নিয়ে এসেছি। যাই হোক, ক্ষমা না হয় করা গেল, কিন্তু শুধুমাত্র ক্ষমা চাওয়ার উদ্দেশ্যেই কি আজ এখানে এসেছেন আপনারা? মিসেস চক্রবর্তী বললেন, না, একটা আর্জি নিয়ে এসেছি তোমার কাছে। তুমি নিশ্চয়ই শুনেছ যে রঞ্জনের বিয়েটা সুখের হয়নি। স্ত্রীর সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে 9 বছর আগেই। এরপর অনেক বলেও ওকে দ্বিতীয়বার বিয়েতে রাজি করাতে পারিনি আমরা। আমেরিকা চলে গিয়েছিল ও। 9 বছর পর আমেরিকা থেকে ফিরেছে 1 সপ্তাহ আগে। এরপর আমরা আবার বিয়ে করার জন্য অনুরোধ করছি ওকে। ও বলেছে, আমি যাকে পছন্দ করেছিলাম তাকে তোমরা মেনে নাওনি, তাই আর বিয়ের কথা বলবে না। তোমার মাসির মুখে শুনলাম যে তুমি আজও বিয়ে করনি, তাই তোমাকে অনুরোধ করছি, যদি তুমি পুরনো কথা ভুলে আমার ছেলেটাকে গ্রহণ করো। মিসেস চক্রবর্তীর কথা শেষ হওয়ার আগেই দীপিকা ঝাঁঝালো গলায় বলে উঠল, মেয়েদের কি ভাবেন আপনারা? আপনাদের মতো মানুষদের খেলার পুতুল তারা। যখন ইচ্ছা মাটিতে ছুঁড়ে ফেলে দেবেন, আবার যখন ইচ্ছা মাটি থেকে কুড়িয়ে নেবেন, আর তারাও সব ভুলে আনন্দে নাচবে। এতটাও দুর্বল মানসিকতার হয় না সব মেয়েরা। এতক্ষণ পর প্রথম কথা বলল রঞ্জন। ঠিক কথাই তো বলছে দীপিকা, আমি জানতাম এরকমই কিছু হবে, তাই আমি আসতে চাইনি। আমাকেও তোমরা তোমাদের খুশি মতন পরিচালনা করতে চেয়েছো চিরদিন। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে দীপিকা বলল, কেন মিস্টার চক্রবর্তী, আপনি তো ছেলে মানুষ নন, সেদিনও ছিলেন না। আপনি তখন স্বনির্ভর ছিলেন, তাই আপনি যদি চাইতেন তাহলে নিজের কথার মূল্য দিতে সবার মতের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতে পারতেন। তা করেননি, কারণ আপনারও হঠাৎ করেই এই কালো মেয়ের প্রতি অনুরাগ উবে গিয়েছিল। যাই হোক, পুরনো কাসুন্দি খেটে এখন আর লাভ নেই। আমি বিয়েটা করব না। যদি করতাম তাহলে অনেক আগেই করতে পারতাম, আর এই বিয়েটা করার তো কোনো প্রশ্নই ওঠে না। এখন আমি উঠলাম। কথা শেষ করেই উঠে দাঁড়ালো দীপিকা। ঠোঁট খুলতে পারলেন না দীপিকার মা বাবা। বাক রুদ্ধ হয়ে রইল ড্রয়িং রুমে বসে থাকা বাকি সকলেই। রঞ্জনেরা চলে গেছে একটুক্ষণ আগে। নিজের ঘরে বসে 12 বছর আগের কথা মনে করতে করতে একটা তৃপ্তির হাসি হাসল দীপিকা। সেদিনের অপমানের বদলা নিতে পেরে আজ ভীষণ খুশিও। ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানালো এই সৎ সাহসটা ওকে দেওয়ার জন্য। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।